সবকিছু ঘরে থাকার পরও যখন নাকি আদিম যুগে চলে আসি, মানে হচ্ছে ব্লেন্ডার বা হচ্ছে যাবতীয় যা প্রয়োজন হয় এই যুগে চলার জন্য, যেমন প্রেসার কুকার, রাইস কুকার, ব্লেন্ডার সবকিছু রেখেও আমি আজকে হাতে বাটাবাটি করতে চলে এলাম। আজকে আমার হাতে একদমই সময় ছিল না, আর যেহেতু সময় ছিল না আর আমি অল্প একটু আদা রসুন নিয়েছিলাম, যেটা কিনা ব্লেন্ডারে যদি আমি ব্লেন্ড করতে যাই সেটা ব্লেন্ডারের বক্সের ভিতরে লেগে যাবে, ভাবলাম সো হাতেই কেননা বেটে নেওয়া যাক। বাট যখন হাতে বাটতে গেলাম তখন বুঝতে পারলাম যে এটা আদৌ কতটা কষ্টের ছিল। তখনকার আমল থেকে এখন পর্যন্ত বাটাবাটিটা অনেকটাই কষ্টের, বাট তখন মানুষ কিভাবে এতটা পরিশ্রম করে বাটাবাটি করে নিত আই ডোন্ট নো। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে আরো নতুন একটি ব্লগ নিয়ে। রান্নার জন্য এত আয়োজন করলাম, বাট যখন রান্না করতে যাব তখন দেখলাম আদা রসুন নেই। মানে হচ্ছে আমার একটুও মাথায় ছিল না যে আজকে আমার আদা রসুন ফুরিয়ে গেছে, আমার এটা প্রয়োজন। তো আমি এত আয়োজন করার পর যখন দেখতে পারলাম যে আমার আদা রসুন নেই, তখন চট করে আমি আমার হাতে এগুলো বেটে নিলাম, মানে হচ্ছে ব্লেন্ডার ছাড়া আমি হাতেই পাটায় শিলপাটায় বেটে নিয়েছি। তো যাই হোক, বাটাবাটি দিয়ে আমি আজকে এতটা রান্না করব। ছোটখাটো কিছু আয়োজন করার চেষ্টা করেছি অনেক দিন বাদে। আজকে শুক্রবার, ভাবলাম যে কোনো কিছু করি, কজ রিসেন্টলি যে শুক্রবারগুলো গিয়েছে আমি ভাবলাম যে কিছুই করব না, কজ আমি আমার হাজবেন্ডের ওপর রাখছিলাম। কজ দেখা যাচ্ছে যে ফ্রাইডেতে ওর অফ ডে, বাট ও বাসায় আমাকে সময় দিতে পারছিল না, ও কাজের প্রতি এতটাই ব্যস্ত ছিল। তো আমি ভাবলাম যে তুমি যদি আমাকে সময় না দাও তাহলে আমি তোমার জন্য কেন স্পেশাল কিছু করব। তো এতদিন যাবত আমি কোনো কিছু করিনি। আজকে ইচ্ছে হলো যে না, দুপুরে একটু আয়োজন করা যাক। অনেক তো শাস্তি দেওয়া হলো বেচারাকে, আজ না হয় একটু ভালো মন্দ রান্না করিয়ে খাওয়ালাম। মানে এতদিনও ভালো মন্দ রান্না করেছি, বাট ফ্রাইডেটা বাদে। তো আমি ওর সাথে রাখছিলাম যে তুমি ফ্রাইডে যেহেতু আমাকে সময় দাও না, তাহলে এটা আমার স্পেশাল ডে কিভাবে হলো যে আমি তোমার জন্য স্পেশাল কিছু রান্না করব। তো ফ্রাইডে বাদে আমি অন্যান্য ডেতে ও দেখা যাচ্ছে যে ওকে গরুর মাংস, খিচুড়ি, পোলাও, রোস্ট এগুলো রান্না করে খাইয়েছি। তো আজকে ফ্রাইডে যেহেতু ছিল, তো ভাবলাম যে অনেক শাস্তি দেওয়া হয়েছে, এবার না হয় শাস্তিটা একটু কমানো যাক। তা আজকে আমি রান্না করতে চলে গেলাম। আর আজকে রান্না হবে গরুর মাংস, ইলিশ মাছ ভাজা আর ওর ফেভারিট চিংড়ি মাছ ভুনা। আর তার সাথে কি থাকছে একটু গেস করেন তো? অবশ্যই খিচুড়ি, যেটা ছাড়া ওর চলেই না। মানে হচ্ছে ও পোলাওটা এত পছন্দ করে না, যার জন্য ওর সাথে অলওয়েজ খিচুড়িটাই মানায়, মানে খিচুড়িটাই যায়। আমি যেখানেই যাই না কেন ও খিচুড়িটাই পছন্দ করে। সো আজকেও আমি ভুনা খিচুড়ি করছি। দেখবেন আবার আপনারা খিচুড়ি রান্না করি বলে আমাকে কখনো খিচুড়ি আপা নাম দিয়ে দেবেন না, বিকজ অনেক তো শুনলাম কেক আপা, এইটা সেইটা, ক্রিম আপা। তো অনেক কিছু শোনার পরে আমার ভয় হচ্ছিল যে আমি যে এত খিচুড়ি রান্না করি, না জানি আমার ফ্রেন্ডরা আবার আমাকে খিচুড়ি আপা নাম দিয়ে দেয়। যাই হোক, বাটাবাটি শেষে আমার রান্না করার আয়োজনে আমি চলে আসলাম। এখানে আমি চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছিলাম, আর অপোজিট সাইডে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছিলাম। আর আমার সব থেকে বড় একটা ব্যাড হ্যাবিট হচ্ছে যে আমি যখন চুলায় রান্না বসাই তখন আমার যেই সাইডে দাঁড়াতে সুবিধা হয় আমি আমার হাঁড়িটা সেই সাইডে বারবার নাড়াচাড়া করতে থাকি। মানে এদিক থেকে সেদিক, সেদিক থেকে ওই দিক, মানে এই চুলা থেকে ওই চুলা, ওই চুলা থেকে এই চুলা, এরকম আমি নাড়াচাড়া করতে থাকি। সো সেটা আপনারা দেখতেই পারবেন। আমি একবার আপাতত নাড়াচাড়া করে ফেলেছি অলরেডি, সো আরও করব, সেটাও আপনারা সামনাসামনি দেখতে পারবেন। আর এখানে আমার রান্নার আয়োজনটা আমি কন্টিনিউ করেছি। আর এখানে আমার ভুনার জন্য সবকিছু দেওয়া হয়েছে, বাট আফসোসের ব্যাপার হচ্ছে এটার রিভিউটা যখন আপনারা শুনবেন তখন বুঝতে পারবেন যে আফসোসের ব্যাপারটা কি। তো এইখানে আমি ইলিশ মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, আর চিংড়ি মাছের জন্য এখানে কষাতে বসে দিলাম। আর কষানোটা অবশ্যই ভালো হতে হবে। আমাদের মুরব্বীরা বলে থাকে যে যে কোনো তরকারি যত বেশি কষাবে তত বেশি স্বাদ হবে, মানে স্বাদ বাড়ানোর জন্য কষানোটা অবশ্যই প্রয়োজন। আর এখানে আমি চিংড়ি মাছটা কষানোতে দিয়ে দিলাম যেন ভালোভাবে কষে একদম চিংড়ি মাছটা লাল লাল হয়ে যায়। তো এই তো দেখুন কষে একদম সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এইখানে আমি আবার পানি দিয়ে দেবো, কজ চিংড়ি মাছটা যখন আমি মশলার সাথে কষিয়ে নেব তখন চিংড়ি মাছটা ভাজাটা খুব ভালো হবে, ফ্লেভারটা খুব ভালো আসবে, যার জন্য কিনা আমি মশলার সাথে এই মাছটা কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখে অবশ্যই এখানে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কজ একটা ভিডিও বানানো এতটাও সহজ নয়। আর যদি থাকে দুইটা বেবি, তারপরে আবার আমার বেবির মতো দুষ্টু দুষ্টু দুইটা বেবি, তো আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হয়ে যায়। আর এখানে আমি গরুর মাংসটা ভেবেছিলাম যে এই বাটির ভিতরে মেখে নেব, কজ যেহেতু অল্প একটু ছিল। পরে ভাবলাম যে না, এখানে হচ্ছে না, আমি এখানে হাঁড়িটাই নিয়ে নিই, কজ ওইখানে আমি মাখাতে পারছিলাম না, অনেক বেশি ছোট হয়ে গিয়েছিল। দেন আমি আবার মাংসটা এটার ভিতরে ঢেলে নিই। আর মাংস দেখে বলতে পারেন এতটুকুই আমাদের দুইজনের জন্য অনেকটা, কজ আমরা এত বেশি খাই না।
আমরা হাজব্যান্ড ওয়াইফ যেইটাই রান্না করি অনেক পরিমাণে রান্না করলে দেখা যাচ্ছে এটা ফেলে দিতে হয়, আর আমার খাবার অপচয় করা একদমই পছন্দ না, যার জন্য আমি যাই করি একদম অল্প করে করি, যেন একবারেই খেয়ে শেষ করতে পারি, বা যদি থেকে যায় আমি যেন সেকেন্ড টাইম এটাকে শেষ করে ফেলতে পারি। ওইরকমভাবে আমি অপচয়টা পছন্দ করি খুব কম। আর এখানে আমার চিংড়ি মাছের ভুনাটা হয়ে গেছে, আমি একটু ঘুরে আসলাম। আর এখানে আমার মাংসটা আমি মাখিয়ে নিচ্ছিলাম। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি অলওয়েজ চিকেন হোক বা বিফ আমি এটা মাখিয়ে ঝাঁকিয়েই বসিয়ে দিই অলওয়েজ। এই মাখিয়ে মশানোর যেই স্বাদটা পাওয়া যায় আমার মনে হয় যে এমনিতে ওইটা বসালে সেই স্বাদটা পাওয়া যায় না। মানে আমার কাছে এইটা বেশি টেস্টি লাগে, বিকজ এইটা একদম পুরো ভাজা ভাজা হয়ে যায়। আমার কষানোতে আপনারা দেখতে পারবেন যে এই তো আমি মাখিয়ে যে বসিয়ে দিচ্ছি, বাট আমার যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন এটার কালারটা কি সুন্দর হবে, আর মানে খেতেও এতটা টেস্টি হয়। তো যাই হোক, এখানে আমার ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে, আমি ইলিশ মাছটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তার সাথে সাথে আমি কিছুটা তেল নিয়ে নিব, কারণ ইলিশ মাছ ভাজা তেলের সাথে যদি না থাকে একদমই টেস্টি লাগে না। আমি তো ইলিশ মাছের তেল দিয়েই একদম এক প্লেট ভাত খেয়ে নিতে পারি। আর এখানে চিংড়ি মাছের ভুনাটা হয়ে গেছে, সেটা আমি বাটিতে বেড়ে নিচ্ছিলাম। আর চিংড়ি মাছ ভুনাটা দেখুন একদম গ্রেভিটা এত বেশি গাঢ় হয়েছে যে মানে দেখেই লোভ চলে আসছে। যদিও আমি বড়টাই নিয়েছিলাম, বাট এখনো আমার দেখে একদম লোভ চলে আসছিল। যাই হোক, লোভ করে লাভ নেই, যখন আমি খাবো তখন এটার অনেস্ট রিভিউটা পেয়ে যাবেন। আর এখানে আমার মাংসটা অনেকটাই কষে এসেছে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু পানিও দেইনি, আমি চুলাটাকে একদম লো হিটে রেখেছি। লো হিটে রেখে আমি এই পর্যন্ত রান্না করলাম। আর এটা আরো মাখাবো, আরো কষাবো, তখন দেখতে পারবেন এটার কালারটাই অনেকটা চেঞ্জ হয়ে যায়, একদম লালচে হয়ে যায়, মানে হচ্ছে মাংসগুলো একদম ব্রাউন ব্রাউন হয়ে যায়। তো এইটা যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা হয়। আর যদি হয় সেটা গরুর মাংস, সেটা তো কষানোতেই স্বাদ আসে। এখানে আমার গরুর মাংসটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেল, দেন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। আর হ্যাঁ, আমি আলুগুলো দিয়েছিলাম সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। ভুলে না, অ্যাকচুয়ালি তাড়াহুড়োতে, বিকজ আমার বেবিটা অনেক কান্না করছিল, যেহেতু ও অনেক ছোট, ওকে রেখে এতটা আয়োজন করতে আমি যে সাহস করব সেটাই আমার মানে অনেক ভাবতে অবাক লাগছিল। আর এখানে আমার ডালের সাথে চাল মিশানো হয়ে গেছে, যেহেতু খিচুড়ি হবে। আর এই তো দেখুন আমার চুলা পাল্টা পাল্টি শুরু হয়ে গেছে, মানে হচ্ছে এই চুলা থেকে ওই চুলা, ওই চুলা থেকে এই চুলা। আমার কাজটাই এরকম, আমি যখনই কাজ করি তখন আমার মনে হয় যে আমার যেখানে দাঁড়াতে সুবিধা হবে আমি সেই চুলাতেই রান্না করব। আর আরেকটা হাঁড়ি যেটা থাকে সেটা আমি আরেক চুলায় বসিয়ে দিই। তো এখানে আমি খিচুড়ি রান্না করছি। আর খিচুড়ির রেসিপি আপনাদের সাথে কি শেয়ার করব, খিচুড়ির রেসিপি আপনারা আমার হাতে দেখতে দেখতে একদম বোরিং হয়ে গেছেন, যার জন্য কিনা আমি এটা মুখে বলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। আপনারা দেখে নেবেন, সেটা প্রবলেম নেই, বাট আমি মুখে আর বলতে চাচ্ছি না। খিচুড়িটা এখন আমার সাথে যারা নাকি দেখে তারা এতটাই ইজিলি পারে যে যখন তখনই খিচুড়ি রান্না করতে পারবে, মানে যে কোনো কিছু দিয়ে আমার মনে হয়, বিকজ আমি খিচুড়িটা অনেক ভালো রান্না করতে পারি, বিকজ এটা রান্না করতে করতে আমার হাত একদম পাকা হয়ে গেছে। তো যাই হোক, এখানে খিচুড়ি রান্না করা আহামরি অনেক বড় কিছু না। আর আপনারা অবশ্যই আমাকে আবার খিচুড়ি আপা নাম দিয়ে দিবেন না। আমি যে কথা বলছিলাম সেখানে আবার ফিরে যাই, যে দুইটা বেবি নিয়ে এইভাবে এত কিছু আয়োজন করা মোটেও মুখের কথা ছিল না। এত কিছু বলতে আমি যে আহামরি অনেক কিছু করছি সেটাও না, বাট দুইটা বেবি নিয়ে, একটা যেহেতু ছোট, সেক্ষেত্রে বলা যায় অনেক কিছুই, বিকজ বেবি নিয়ে কেউ এতটা সাহস করবে না। আর আমার যে দুষ্ট দুষ্ট বেবি, এই বেবিদের নিয়ে তো আরো কেউ সাহস করবে না। আর একটা বাচ্চা তো একদমই ছোট, যে কিনা আমার কোল ছাড়া কিছুই বুঝে না, মানে মাত্র 6 মাসের। সো ও আমার কোল ছাড়া কোনো কিছুই বুঝে না। ও অনেক সময় দেখা যায় যে ওকে কুলে নিয়ে আমার রান্না করতে হয়। আমি যখন কোনো কিছু দিতে যাচ্ছি হাঁড়িতে, তখন ও আমার সাথে সাথে সেটার ভিতরে হাত লাগিয়ে দেয়। তো এটা হচ্ছে আমার সব থেকে বেশি কষ্টজনক ব্যাপার। আমি যখন রান্না করতে যাই তখন হলুদ বা মরিচ যখন দিতে যাই তখন ওই ডিব্বার ভেতরে ওর হাত চলে যায়। তো এটা হচ্ছে খুবই ভয়ের একটা ব্যাপার, যে কখন আমার বেবি কি ধরে বসে। আর কোলে নিয়ে রান্না করাটা অনেক বেশি কষ্টকর, সেটা আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারবেন। যে দেখুন ও আমার কোলে আর আমার ক্যামেরাটা কেমন শেক করছে, বিকজ ও আমাকে নাড়াচাড়া দিচ্ছিল। আমি এক হাতে সব করার চেষ্টা করছিলাম। আর এতেই আশা করি আপনারা বুঝতে পারবেন আপনাদের সাথে আমার ভিডিওগুলো কত কষ্ট করে শেয়ার করতে হয়। সো আশা করি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ছিল আমার আজকের আয়োজন। সবাই অবশ্যই বলে যাবেন যে আমার আজকের আয়োজনটা কেমন হয়েছে। আর রিভিউ দেওয়ার জন্য তো আমার হাজবেন্ড আছেই, ওর ভয়েসে আজকে আমরা শুনবো যে আমার রান্নার রিভিউটা কেমন হয়েছে। আবার বলো। হাই বলো, হাউ আর ইউ? হ্যালো ভালো আছো? বাসা খাবার খাবা? খাবার খাবা আমি খাই। আমি খাই
দেখো তোমরা তোমরা দেখো ইয়াম্মি ইয়াম্মি খাবা খাওয়া থাক থাক আমি খাই থাক আমি খাই দেবো ইয়াম্মি তাড়াতাড়ি চিয়ার্স বাবা মোবাইলের জন্য কিভাবে অপেক্ষা করতেছিলা গালে হাত দিয়ে কিভাবে যেন বইসা আমি যেহেতু ফোন দিয়ে ভিডিও করি তো আমার ছেলে এখানে ফোন দেখে খাবার খাবে তার জন্য অপেক্ষা করছিল আমি কখন ওকে ফোনটা দেবো আর ও খাওয়া দাওয়া করবে তো এখানে ও গালে হাত দিয়ে বসে আমার ফোনের অপেক্ষা করছিল সেটি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম স্যার এক্সকিউজ মি স্যার ইয়েস ম্যাম আপনি একটু রিভিউ দিবেন অনেস্ট রিভিউ খাবারটা কেমন হয়েছে এখনো তো কিছুই নেন নাই কি দিয়ে খাইতেছেন আপনি তাহলে অনেকদিন পর পারফেক্ট হয়েছে আর আমি তো ভাবছি যে পুরা ফেলছি বাবা তাড়াতাড়ি খাও নিচে বাইসা বড় চিংড়ি মাছ লিয়ারিস না ওইখানে আরো আছে এই যে ছোটগুলো না ওইখানে আরো আছে না এটা বড় যেটা উপরে ছিল আমি সেটা নিছি ঠাড়া বড় আমি তো ওটা বড় যে জায়গায় যেগুলো ছিল ছোট ওটা নিয়ে আবার কি পারে আসে আবার 64 রাত ভেঙে দেবো এই বিয়ে করছি খাওয়ার জন্য তো খাবো বড়টাই খাবো কেন খাবো না তাই না গাইস বড়টা খাবো না তাই আল্লাহ মাফ করো ম্যাডাম চিংড়ি মাছটা কেমন হয়েছে অনেক বেশি লবণ নিজের রান্না নিজে এত সুন্দর গুড রিভিউ দিলেন তাহলে মানে না আমি আপনার সাথে ভালো রান্নতে পারি অন্তত চিংড়ি মাছ চিংড়ি মাছ আসতে পারো ভালো রান্না না আমারটা হচ্ছে রান্না অন্য আবু মজা লাগে না কি মজা লাগে সত্যি ঠিক আছে বাট খাই বাট খাই লবণ যেহেতু বেশি হয়েছে তখনই অবশ্যই লবণ ঠিক হয়ে যাবে তাই না বাঙালি না ওই বাট মধ্যে সবকিছু সমাধান আছে আমাদের আরে দূর নারীদের কাছে এইটা কোন নারীদের কাছে উল্টা পাল্টা সমাধান খাই দামা সবাই সাইলেন্ট আমার এখন হাজবেন্ড আমার খাবারের রিভিউ দিবে বলো দেখি মুখের টেস্টটা কেমন আজকের বেস্ট খাবার ছিল ইলিশ মাছ ভাজা ওকে ওটা পারফেক্ট ছিল তারপর চিংড়ি মাছের লবণ কম হয়ে গেছে আর গরু মাছ ছোট মজা হয়েছে বাট পারফেক্ট ছিল ইলিশ মাছ এখন আমি একটা কথা বলি ইয়া তোমার মুখে প্রশংসা শুনতে গেলে কেমন যেন ভয় লাগে কারণ তুমি তোমার সচরাচর আমার প্রশংসা করো না তার জন্য ভয় হয় হ্যাঁ যেহেতু আজকে এতটা প্রশংসা করছো চিংড়ি মাছটা কি হলো না হলো আই ডোন্ট কেয়ার ওটা তো আমার মোস্ট ফেভারিট জিনিস আই ডোন্ট কেয়ার ওকে বিকজ তুমি গরুর মাংস তারপর ইলিশ মাছ এগুলোর প্রশংসা করে ফেলছো খিচুড়ি ভালো হয়নি না হলুদ বেশি লবণ বেশি ফুটে নাই না তাহলে এটা রিভিউ কেন দিলা না এই কেন দিলা না ওটা আবার এভারেজ এটা ওই মজা ওই দেখো আমার রিভিউ দেওয়ার মানুষ দাঁড়ায় গেছে দেখছো এটা অনেক মজা তুমি কবে রিভিউ দিবা পাপা তুমি আম্মুকে রিভিউ দিবা না একটু খেয়ে শশা খায় আম্মুকে কি করছে বাবা তুমি কি খাইতেছো তো আজকে আমার এই খুনসুটি ভরা ব্লগটা এই পর্যন্তই থাকছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে বা আমাদের ব্লগ আমাদের কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয়, আশা করি সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের ব্লগ আমার এই পর্যন্তই থাকছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।